রঘু ট্রেনে উঠে উইন্ডো সিটে বসে থাকা একটি বাচ্চাকে সরিয়ে সেখানে সে বসে পড়ে। রঘু প্রতিদিন এই ট্রেনেই যাতায়াত করে, আর কোনো না কোনোভাবে সে উইন্ডো সিট খুঁজেই নেয়। এর কারণ হলো, প্রতিদিন যখন সে ট্রেনে করে ট্রাভেল করে সে একটি মেয়েকে দেখতে পায়। তাকে দেখার জন্যই রঘু রোজ এই ট্রেনে যাতায়াত করে। আসলে রঘু মেয়েটাকে মনে মনে পছন্দ করে, কিন্তু কখনো তাকে বলে উঠতে পারেনি। রঘু আগে মুম্বাইয়ের একটি কোম্পানিতে কাজ করত, কিন্তু এখন সে তার এক বান্ধবীর রেস্টুরেন্টে গান করে। রঘু তার ফ্রেন্ড অঞ্জলিকে ওই মেয়েটির ব্যাপারে বলে, আর অঞ্জলি তখন বলে, আর কতদিন তুমি ওই মেয়েটাকে দূর থেকে দেখতে থাকবে? যদি তুমি ওকে কখনো বলতেই না পারো, তাহলে একটা কাজ করো, আমাকে বিয়ে করে নাও। আসলে বন্ধুরা, অঞ্জলি রঘুকে ভালোবাসে, কিন্তু রঘু তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে যখন রঘু ট্রেনে করে বাড়ি ফেরে, সে উইন্ডো থেকে দেখে যে সেই মেয়েটি একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, এবং সে ছেলেটিকে জড়িয়েও ধরে। দেখে তো বেচারা রঘুর মন পুরোপুরি ভেঙে যায়। রঘু এবার বাড়ি এসে ভাবতে থাকে যে মেয়েটিকে সে ভালোবাসে সে আসলে অন্য কাউকে ভালোবাসে। সেই জন্য সে এ কারণেই সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে মেয়েটিকে ভোলার চেষ্টা করে। আর পরের দিন থেকেই রঘু উইন্ডো সিটে না বসে সাইড সিটে বসে। রঘুর এই অবস্থা দেখে তার ফ্রেন্ড অঞ্জলি ধীরে ধীরে তার কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে, কিন্তু রঘু তাকে বুঝিয়ে দেয় যে তুমি আর আমি শুধুমাত্রই বন্ধু, আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক হতে পারে না। আর এই কথা শুনেই অঞ্জলি প্রচণ্ড রেগে যায়, আর সেই মেয়েটিকে গালাগালি করতে শুরু করে। এই দেখে রঘু অঞ্জলিকে একটা থাপ্পড় মারে। অঞ্জলি সেখান থেকে রেগে বেরিয়ে চলে যায়। রাতের বেলায় রঘু বাড়ি আসার সময় ট্রেনের জানলা থেকে দেখে যে ছেলেটিকে রঘু তার পছন্দের মেয়ের সঙ্গে দেখেছিল, সে ওই মেয়েটিকে খুন করার চেষ্টা করছিল। এরপর রঘু ট্রেন থেকে নিচে ঝাঁপ দেয়। সকালে যখন রঘু চোখ খোলে তখন দেখে যে সে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা একটি লোক তাকে বলে যে, ও ভাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি ট্রেন থেকে নিজের জীবন দিতে চেয়েছিলে, সেই জন্য তোমাকে এখন আমার সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। এরপর রঘু সেই লোকটির সঙ্গে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে আগের দিনের রাতের ঘটনাটা পুলিশ অফিসারকে সব খুলে বলে। এরপর পার্বতী নামের একটি পুলিশ অফিসার তাকে নিয়ে সেই বাড়িটিতে যায়, যেখানে রঘু সেই মেয়েটিকে রোজ দিন দেখত। সেখানে যাওয়ার পর মধুসূদন বলে যে এই বাড়িতে আমি একাই থাকি, কোনো মেয়ে থাকে না। ঠিক তখনই রঘু বলে, না না ম্যাডাম, না না ম্যাডাম, প্রতিদিন আমি যাওয়ার সময় ট্রেন থেকে এখানে একটা মেয়েকে দেখতে পেতাম, আর কাল রাতে তাকে খুন হতেও দেখেছি। এই কথা শোনার পর পুলিশ মধুসূদনের বাড়িটা সার্চ করে, কিন্তু সার্চ করার পরও তারা সেখানে কোনো মেয়েকে দেখতে না পায় সেখান থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু রঘুর তখনও মধুসূদনের ওপর সন্দেহ হচ্ছিল, সেই জন্য সে রাতের বেলায় চুপি চুপি তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে একটি মেয়ের ছবি পায়, আর সেই ছবি দেখেই সে বুঝতে পারে যে প্রতিদিন যাকে সে জানলা থেকে দেখত সে হলো এই মেয়েটি। এরপর পার্বতী এসে মধুসূদনকে বলে যে আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে কোনো মেয়ে নেই, তাহলে এই ছবিটা কোথা থেকে এলো? এই উত্তরে মধুসূদন বলে যে এটা আমার মেয়ে মায়ার ছবি। অনেক বছর আগে সে একটি ছেলের সাথে পালিয়ে যায়, তারপর থেকে আমিও তার খোঁজ নিইনি, আর জানিও না যে সে এখন কোথায় আছে। এই কথা শোনার পর পুলিশরা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তারপরেই সেখানে মালহেশ নামের একটি ছেলে আসে। সেদিন রাতে রঘু দেখে যে একটি লোক সেখানে মাটি খুঁড়ছে। রঘু এবার সেই লোকটির সঙ্গে কথা বলতে যায়, কিন্তু রঘুকে দেখে সে পালিয়ে যায়। এরপর রঘু দেখে যে সেখানে একটি মেয়ের লাশ কবর দেওয়া রয়েছে, সেই জন্য সে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যায়। পরের দিন পুলিশরা তাদের কাজ শেষ হওয়ার পর জানতে পারে যে এখানে দুটি লাশ কবর দেওয়া ছিল, আর এই জন্যই অফিসার পার্বতী ওই মেয়েটির এবং অন্য যে হাড়টি পাওয়া গেছে সেইগুলি ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। এরপর তাদের মধুসূদনের ওপর সন্দেহ হয়, আর এই কারণেই তারা তাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে মধুসূদনের ডিএনএ টেস্ট করানোর জন্য। পুলিশ অফিসাররা মনে করছিল যে মধুসূদন হয়তো নিজেই তার মেয়েকে খুন করেছে, আর এখন নিজে বাঁচার জন্যই মিথ্যা কথা বলছে। কিন্তু তারা এদিক ওদিকে মধুসূদনের বাড়ি মালহেশ নামক যে ছেলেটি কাজ করত তাকে কোথাও খুঁজে পায় না, সেই জন্য তার উপরেও অফিসারদের সন্দেহ হয়, আর মালহেশকে ধরেও পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। পুলিশরা প্রথমে মালহেশকে খুব ভালোভাবে সেই মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছুই বলে না, সেই জন্য তাকে প্রচুর মারধর করা হয়। এরপর মালহেশ আস্তে আস্তে সমস্ত সত্যি কথা বলে দেয়। মালহেশ বলে যে সে একজন বিবাহিত ছেলে, কিন্তু তবুও তার একটা অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। একদিন সেই মহিলা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, আর সে এই কথা বারবার আমার ওয়াইফকে বলে দেওয়ার ধমকি দিতে থাকে। সেই জন্যই আমি তাকে খুন করে রেলওয়ে স্টেশনের পাশে জমিটিতে কবর দিয়ে দিয়েছি। এই কথা শোনার পর অফিসার বলে যে তাহলে তুই মায়াকে খুন করিসনি? তখন মালহেশ বলে যে কোন মায়া? আমি কোনো মায়াকে চিনি না, আমি যার কথা বলছি তার নাম চন্দ্রা। এরপর খুনের দায়ে
মালহেশকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এরপর রঘু আবার মধুসূদনের বাড়ি যায়। সেখানে গিয়ে তার বাড়ি সার্চ করতে থাকে। পাশেই একটি জিপে সে একটি লেটার পায়। লেটারটি মায়াকে তার এক ফ্রেন্ড দিয়েছিল তার বিয়ের জন্য, আর তাতে ফোন নাম্বারও দেওয়া ছিল। রঘু সেই নাম্বারে ফোন করে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার ফ্রেন্ড বলে যে সে লাস্টবারের মতো মায়াকে দেখেছিল যখন সে তার বিয়ের কার্ডটি মায়াকে দিতে গিয়েছিল। কোথায় আছে আমি জানি না, কিন্তু সুধীর নামের একটি ছেলে মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, সে হয়তো মায়ের ব্যাপারে কিছু বললেও বলতে পারে। এই কথা বলার পর মেয়েটি ফোন কেটে দেয়। এদিকে ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে। অফিসার পার্বতী রিপোর্টটি দেখে শকড হয়ে যায়, কারণ ডিএনএ টেস্ট করার পর জানা যায় যে রিপোর্টটি মধুসূদনের সঙ্গে ম্যাচ হচ্ছে। এরপর পার্বতী মায়ার বেস্ট ফ্রেন্ড সুধীরকে ডেকে পাঠায়। সুধীর তখন বলে যে 10 বছর ধরে আমি মায়াকে কোথাও দেখিনি, কিন্তু বীরু নামের একটি ছেলে মায়ের বয়ফ্রেন্ড ছিল। এই বলে সে তার এবং মায়ার অন্যান্য ছবিগুলো দেখাতে শুরু করে। সুধীর সেখানে রঘুকে দেখে বীরু বলে ডাকতে শুরু করে। সুধীর পুলিশ অফিসারদের বলে যে এই হলো মায়ের বয়ফ্রেন্ড বীরু। পুলিশ অফিসাররা রঘুকে সন্দেহ করতে শুরু করে, আর তাকে যখন মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে রঘু কিছুই বলতে পারে না। সেই জন্য রঘুকে প্রচুর মারধর করতে শুরু করে। ঠিক তখনই সেখানে অঞ্জলি আসে। রঘু অঞ্জলিকে বলে যে অঞ্জলি আমাকে তুমি বাঁচিয়ে নাও। রঘু অঞ্জলিকে বলে যে অঞ্জলি তুমি আমাকে বাঁচাও, পুলিশ অফিসারদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিন্তু কিছুক্ষণ বাদে রঘু দেখে যে সেখানে অঞ্জলি নেই। এরপর অফিসাররা অঞ্জলিকে ডেকে পাঠায়। অঞ্জলি তখন বলে যে রঘু হলো আমার ফ্রেন্ড, ও আমার রেস্টুরেন্টে মিউজিক প্লের কাজ করে। এই কথা শোনার পর অফিসাররা ভাবে যে রঘুর হয়তো কোনো মেন্টালি প্রবলেম আছে, সেই জন্য তারা তাকে একটা সাইকাট্রিস্টের কাছে পাঠায়। রঘুকে দেখে সাইকাট্রিস্ট তাকে হিপনোটাইজ করে নেয়, আর দেখা যায় যে রঘু এবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মায়া একটি ব্যাংকে জব করে, আর রঘু ছিল মায়ার বয়ফ্রেন্ড। কিন্তু তাদের দুজনের মধ্যে সবসময় ছোট ছোট কারণে ঝগড়া হতেই থাকতো। সুধীর রঘুকে বোঝায় যে তুমি সবসময় মায়ের ওপর রাগ কেন করো, মায়া যা বলে তোমার ভালোর জন্যই বলে। একদিন সুধীরের বার্থডে ছিল। সুধীর সেই বার্থডেতে তার ব্যাংকের সমস্ত স্টাফদের ও রঘুকে ইনভাইট করে, কিন্তু সেখানে ব্যাংকের সমস্ত স্টাফ থাকায় রঘু মায়ের সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছিল। ঠিক তখনই রঘু লক্ষ্য করে যে পাশে থাকা একটি লোক মায়ের কাছাকাছি ঘেঁষার চেষ্টা করতে থাকে। এই দেখে রঘু খুবই রেগে যায়। তারপর সে সুধীরকে ডেকে পাঠায়। সুধীর আসলে রঘু তাকে সেই লোকটির ব্যাপারে জিজ্ঞাসা করে। সুধীর তখন বলে ও হলো আমাদের ব্যাংকের ম্যানেজার যোগেশ, ও সবসময়ই মায়ের কাছাকাছি ঘেঁষার চেষ্টা করে। এই কথা শুনে রঘু তো খুব রেগে যায়, কিন্তু সুধীর তাকে সেখানে কোনো ঝামেলা করতে বারণ করে। কিছুক্ষণ পর তার কাছে মায়া আসে এবং সে বাড়িতে যেতে চায়, কিন্তু রঘু তাকে জিজ্ঞাসা করে যে এত তাড়াতাড়ি তুমি বাড়ি যাবে কেন। এই উত্তরে মায়া কোনো কথা বলে না। রাস্তায় যেতে যেতে মায়া রঘুকে বলে যে আমার মনে হয় এবার আমাদের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। রঘু বলে আমি তো কবে থেকেই রাজি আছি, তোমার বাবা আমাকে কখনোই মানবে না। তুমি একটা কাজ করো, বাড়িতে তোমার বাবার নামে একটা লেটার লিখে আমার কাছে চলে এসো, তারপর আমরা অন্য কোথাও গিয়ে বিয়ে করে নেব। মায়া বাড়ি পৌঁছানোর পর সুধীর রঘুকে ফোন করে এবং বলে যোগেশ পার্টিতে মায়ের সঙ্গে অসভ্যতামি করেছে, সেই জন্যই মায়া তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে। এই কথা শুনে রঘু তো খুব রেগে যায়। সে তখনই যোগেশের কাছে যায়, যার পর তাকে খুব মারধর করতে শুরু করে। যোগেশ তখন বলে আমি তো শুধু ওকে আজ টাচ করেছিলাম, সেই জন্য তুই এত রেগে গেলি? এরপর যখন ওর সঙ্গে খারাপ কাজ করব তখন তুই কি করবি? তখনই একটা গাড়ির ধাক্কায় যোগেশের মৃত্যু হয়। রঘু এবার মায়ের কাছে ফিরে আসে, আর যোগেশের মৃত্যুর খবর মায়া পেয়ে যায়। মায়া ভাবে রঘু হয়তো যোগেশকে খুন করেছে, সেই জন্য সে রঘুকে অনেক খারাপ কথা শোনাতে থাকে, আর বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে, কিন্তু তুমি কখনো শোধরাবার নও। তুমি যদি আর কখনো আমার কাছে আসো তাহলে আমি এই চাকু দিয়ে নিজেকে শেষ করে দেব। মায়াকে বাঁচাতে গিয়ে রঘু তার উপর স্লিপ করে পড়ে যায়, আর তখনই সেই চাকুটা মায়ের পেটে ঢুকে যায়, আর কিছুক্ষণের মধ্যেই মায়া সেখানে মারা যায়। রঘু এইসব দেখে খুব কান্না করতে থাকে, আর তখন রঘুর মায়ের পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। মায়া তাকে বলেছিল যে যদি সে কখনো মারা যায় তাকে যেন কোনো জমিতে কবর দিয়ে দেয়। সেজন্য রঘু তাকে নিয়ে রেল স্টেশনের পাশে একটি জমিতে কবর দিয়ে দেয়। বন্ধুরা, এই সিনটাই আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। পর পুলিশ অফিসাররা এই সমস্ত কথা সাইকাট্রিস্টের কাছ থেকে জানতে পারে। তারা রঘুকে একটি রাস্তায় ছেড়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে সুধীর আসে, আর তাকে সে নিজের গাড়িতে বসায়। যোগেশের অ্যাক্সিডেন্টের কথাটা রঘুর মনে পড়ে, যে যোগেশের যে গাড়িতে মৃত্যু হয়েছিল তার আওয়াজও ঠিক এরকমই ছিল। এর থেকেই রঘু ধীরে ধীরে সব কিছু বুঝতে পারে সেদিন সেই অ্যাক্সিডেন্টটা অন্য কোনো গাড়ি করেনি, সুধীরই করিয়েছিল। তার কারণ সুধীর মায়াকে মনে মনে পছন্দ করত, কিন্তু তাদের মাঝখানে কাটা হয়েছিল রঘু। সেই জন্য সেদিন রাতে সে ইচ্ছা করেই রঘুকে বলেছিল যে বার্থডে পার্টিতে
যোগেশ মায়ার সঙ্গে অসভ্যতামি করেছে। আর রঘু যখন ওই কথা শুনে রেগে যোগেশের কাছে যায়, ঠিক তখনই সুধীর তার গাড়ি দিয়ে রঘুকে মারার প্ল্যান করেছিল, কিন্তু রঘু প্রাণে বেঁচে গিয়েছিল। তবে সেই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল যোগেশের। এরপর রঘুর সমস্ত পাস্টের কথা মনে পড়ে যায়। সে তখন ইচ্ছা করে সুধীরের গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করায়, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে সুধীর মারা যায়। কিন্তু রঘু দ্বিতীয়বারের মতো প্রাণে বেঁচে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।